আসসালামু আলাইকুম। আমাদের জ্যামিতির প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করবেন অল ক্লিয়ার। তাহলে প্রথমে সবাই একটু কমেন্টস করেন যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে কমেন্টস করবেন অল ক্লিয়ার। আমরা 1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আজকে আমাদের জ্যামিতির প্রথম ক্লাস। আশা করি ইনশাল্লাহ ক্লাসটা করার পর ম্যাক্সিমামের ভিতরে জ্যামিতি একটা ভীতি কাজ করে। আজকে থেকে ইনশাল্লাহ ভীতিটা কাটা শুরু করবে এবং জ্যামিতির ক্লাস করার সময় সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতে হবে। এর জন্য আমি স্ট্রিক্টলি যেই ইনস্ট্রাকশনটা দিতেছি সেটা হচ্ছে একটা অপ্রয়োজনীয় কমেন্টস কেউ করবেন না। কেউ যদি একটা অপ্রয়োজনীয় কমেন্টস করেন আমি কিন্তু তারা ব্লক করে দেবো। একদম সহজ কথা। মানে জ্যামিতি শিখতে হলে আপনাকে সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতে হবে, কোনো অবস্থাতেই অ্যাটেনশন ব্রেক করা যাবে না। এর জন্য অপ্রয়োজনীয় একটা কমেন্টস কেউ করবেন না। যদি কেউ অপ্রয়োজনীয় কমেন্টস করেন আমি কিন্তু বলে দিলাম ভাই, আমি ক্লাস শেষে তারা ব্লক করে দেবো। শুধু এটা আজকের ক্লাসের জন্য না, জ্যামিতির যেই কয়টা ক্লাস ধারাবাহিকভাবে বেশ কয়েকটা ক্লাস হবে টানা, কোনো ক্লাসে অপ্রয়োজনীয় একটা কমেন্টসও করা যাবে না। শুধুমাত্র যখন আমি ফিডব্যাক চাবো যেটা বুঝছেন কিনা, বা এখন একটা কমেন্টস করেন, আমার ইনস্ট্রাকশন ছাড়া একটা কমেন্টসও করবেন না। কথা কি বুঝছেন? শুধু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুধু শুনবেন। এরপর যদি আপনি জ্যামিতি না পারেন আমি কোর্স ফি আপনার ফেরত দিয়ে দেবো। আমি তাহলে ব্যর্থ, আমি জ্যামিতি পরে বুঝাইতে পারি নাই, আমি আমার ব্যর্থতা মাইনে নিয়ে কোর্স ফি ফেরত দিয়ে দেবো। কথা কি বুঝছেন? এর জন্য পুরো ক্লাসে খুব মনোযোগ দিবেন, 100% মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সবচেয়ে সোজা হলো জ্যামিতি। কারণ জ্যামিতিতে এক্সাম্পল বাসায় আর পড়া লাগে না। যদি ক্লাসে বেসিক ক্লিয়ার হয়ে যায় অটোমেটিক লেকচার শিট ক্লাসেই দেখবেন শেষ হয়ে গেছে। তাহলে আমি ভাই পড়ানো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে জ্যামিতির জার্নি তাহলে শুরু। আমরা প্রথমে আজকে যেটা পড়বো পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ। এটার উপর মোট 2টা ক্লাস হবে। আজকে হচ্ছে পার্ট 1 ক্লাস। সাধারণত পিথাগোরাসের উপপাদ্য থেকে একটা কোশ্চেন আসে। তাহলে জ্যামিতির কোশ্চেন কয়টা? 3টা। এর মধ্যে একটা কোশ্চেনই কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে আসে। তাহলে 2টা ক্লাস করলে কিন্তু আমরা 1 মার্ক পেতে পারি। তাহলে খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমে হচ্ছে আমরা ম্যাক্সিমামই লম্ব, ভূমি, অতিভুজ কোনটা কি এটা বুঝি না। তাহলে প্রথমে আমরা এটা একটু ক্লিয়ার হবো আজকে, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। আচ্ছা, প্রথমে আসেন ফিগার 1। আমি একটা ফিগার আঁকছি, এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2। আচ্ছা, তাহলে ফিগার 1 আর ফিগার 2 এটা পুরোটা সব একটা স্ক্রিনশট নেন, নিছেন? আচ্ছা, নিলে আমি ফিগার 1টা আবার প্রথম থেকে শুরু করে বিষয়টা বুঝাই। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। আচ্ছা, এখানে কি এটা কোণ উৎপন্ন হয়েছে কি 90 ডিগ্রি। তার মানে কি এটা এক সমকোণ অথবা এটারে সমকোণ বলা যেতে পারে। তাহলে আমি যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা কি 90 ডিগ্রি, মানে কি এক সমকোণ বা সমকোণ। এই সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকে সেটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি শিখলাম? সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে এটা কি একটা সমকোণ, তাই না? মানে 90 ডিগ্রি। তাহলে এইটার বিপরীতে যে বাহুটা, এইটার বিপরীতে যে বাহুটা সেটার নাম কি? অতিভুজ। তাহলে আমরা কি সবাই ক্লিয়ার হইলাম অতিভুজ কি? তাহলে আমরা কি শিখছি? সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে কি? অতিভুজ। এটা আমরা শিখে গেলাম, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মামলা শেষ। এখন প্রশ্ন হচ্ছে কোনটা লম্ব আর কোনটা হচ্ছে ভূমি। আচ্ছা, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা কোণ উৎপন্ন হবে। কারণ এখানে মোট কোণ কয়টা? 3টা। এই একটা, এই একটা, এই একটা। আচ্ছা, এই কোণটা যদি থিটা হয়, মনে করলাম আপনার এইটা তো 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এইটা বাদে আর কোণ আছে কয়টা? 2টা। এইটা আর হচ্ছে কি এইটা। এখন এইটা যদি থিটা হয় তাহলে এই থিটা কোণের যেটা বিপরীত বাহু এটা কি থিটা না? এই থিটার যেটা বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব। তাহলে আমরা শিখলাম কি? সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ আর থিটার বিপরীতটা হচ্ছে লম্ব। আমরা কি বুঝে গেছি? তাহলে সমকোণী ত্রিভুজের গল্প কি? সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ
আর থিটা কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে কি লম্ব। তাহলে এই জায়গায় থিটা না হয়ে যদি এই জায়গায় থিটা হয়, আপনার সমকোণ তো এখানে হইলো, সমকোণ তো এখানে হইলো, তাহলে এই জায়গায় যদি থিটা হয় তাহলে লম্ব কোণটা এইটা, কারণ থিটার বিপরীত হচ্ছে কি এটা। আচ্ছা, আর যদি এখানে থিটা হয় তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু কোণটা এইটা, তাহলে এইটা হচ্ছে কি লম্ব। তার মানে আমরা সামারি শিখলাম কি সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, আর থিটা কোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। তাহলে বাকি আছে কি আরেকটা, এটা হলো ভূমি। তাহলে বাকি আছে কি আরেকটা ভূমি। এই পর্যন্ত তো আমরা সবাই বুঝছি, তাই না? আচ্ছা, তাহলে লম্ব কি, ভূমি কি, অতিভুজ কি, এটা আমরা বুঝলাম। এখন এই যে সমকোণী ত্রিভুজটা নিলাম, এদের তিনটা বাহু, এবি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু, তাই না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। মানে এই ত্রিভুজে কি তিনটা বাহু না, এই এবি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে সর্বদা বৃহত্তম বাহু। যদি আমরা এই ছবিটা বুঝে থাকি তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পারবো। কিভাবে পারবো? তার আগে সবাই একটু কমেন্টস করেন ফিগারটা কি ডান হয়েছে নাকি। যদি ফিগার ডান হয় তাহলে সবাই লেখেন এফ ডান। এই ফিগার বুঝলে আপনার আর কিছুই মুখস্থ করা লাগবে না, এখান থেকে আপনারা অনেকগুলো কোশ্চেন এখন অ্যান্সার করতে পারবেন। সবাই একটু কমেন্টস করেন ফিগার ডান হয়েছে নাকি। জ্যামিতির ক্লাস বুঝতে হলে আলোচনাগুলো বোঝা লাগবে, এক্সাম্পল বোঝা লাগবে না। আলোচনা বলতে এক্সাম্পল অটো শেষ। সবাই একটু ফিগার ডান লিখতে থাকেন, ততক্ষণ আমি দুটো নোট লিখে দেই। আচ্ছা ভাই, আমি ছবিতে যা শিখাইছি এবার এই জিনিসটা একটু সামারি করে আনছি। সামারিটা কি, সমকোণের বিপরীত বাহুকে কি বলি আমরা অতিভুজ, আর থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি লম্ব। তাহলে আপনারা পরীক্ষা যদি প্রশ্ন দেয় সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়, উত্তর হবে কি অতিভুজ। আচ্ছা, থিটা কোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব। আচ্ছা, 2 নম্বর শিখছি কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা, অতিভুজ। আচ্ছা, এটাকে তো এভাবে বলা যেতে পারে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি বৃহত্তম। মানে কি, এই যে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, এইটা যে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু কি এটা না, এইটাই কি বৃহত্তম বাহু। আমি আপনারা বলছি কি সমকোণের বিপরীতের যে বাহুটা এটা হচ্ছে কি অতিভুজ, এই অতিভুজই হচ্ছে কি বৃহত্তম বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা, অতিভুজ। আর এটা যদি আমি একটু পেঁচায় লিখি তাহলে কি লেখা যায়, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, এই সমকোণের বিপরীত বাহু এটাই কি বৃহত্তম বাহু না। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে প্রশ্ন যেভাবেই আসুক এই ছবি দিয়ে আমরা কি সবাই পারবো। তাহলে আমরা পুরো বিষয়টা বুঝলাম কি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এই অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু। এই অতিভুজটা কি সমকোণের বিপরীত বাহু। সবাই যদি পুরো আলোচনাটা বুঝে থাকে সবাই লেখেন টাইপ 1 ডান। এই স্টাইলেই আমরা জ্যামিতি পড়বো। জ্যামিতি এক্সাম্পল ধরে ধরে শেখার সুযোগ নাই, শিখতে হবে বেসিক। যদি বেসিক পারেন এক্সাম্পল পারবেন, আর যদি বেসিক না পারেন তাহলে এক্সাম্পল মুখস্থ করবেন। কথা কি বুঝছেন? সবাই কমেন্টস করেন টাইপ 1 কি ডান হয়েছে নাকি।
সবাই কমেন্টস করেন তো টাইপ 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, টাইপ 1 ডান হলে এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগের মেইন খেলা শুরু। এখন আমি যেটা এতক্ষণ পড়াইছি এটা ছিল কি বেসিক আলোচনা। এইবার হচ্ছে আমি মূল আলোচনায় যাব। সবাই খাতা কলম বাইর করেন, স্ক্রিনশট না খাতা কলমে লেখেন আমার সাথে সাথে। আজকে আমরা খুব মজা করে ক্লাস শিখব। প্রথমে আমরা শিখব রুল 1, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে এখন শিখব রুল 1। আচ্ছা, রুল 1 এর বিষয়টা একটু দেখেন। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। খুব মনোযোগ সহকারে মাথা একটু কাজ করাতে হবে। খুব মজার জিনিস, বুঝতে পারলে কোনো অঙ্ক করা লাগবে না, মুখে মুখে পারবেন। 3x = 4x = 5x। এই 5x হচ্ছে অতিভুজ, 3x আর 4x এটা লম্ব হতে পারে, ভূমিও হতে পারে। এটা লম্ব হতে পারে, ভূমিও হতে পারে। আচ্ছা ভাইয়া, প্রথমে আসেন, বিসমিল্লাহ। রুল 1 আমরা শিখব সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। অনুপাত হচ্ছে 3x = 4x = 5x। আচ্ছা, আমরা বলছি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হলো সবচেয়ে বড়। তাহলে 3x 4x আর 5x এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 5x। তাহলে অতিভুজ হচ্ছে কি 5x। আচ্ছা, তাহলে এই 3x আর 4x এর ভিতর 3x লম্ব হইতে পারে। 3x যদি লম্ব হয় তাহলে 4x হচ্ছে কি ভূমি, আর 3x যদি ভূমি হয় তাহলে 4x হচ্ছে লম্ব, কিন্তু 5x অতিভুজই থাকবে। আমার কথা কি বুঝছেন? তাহলে আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত শিখলাম কি 3x = 4x = 5x। এখানে 5x হচ্ছে অতিভুজ, আর 3x আর 4x এর ভিতর 3x লম্ব হলে 4x ভূমি, 3x ভূমি হলে 4x লম্ব। এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই x এর পরিচয় হচ্ছে x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা যারা কারা, এগুলো আমি অসংখ্যবার বলছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে টাকা। টাকা মানে কি 1 টাকা দিয়ে শুরু হয়। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, এরকম করে চলতে থাকবে না? আচ্ছা, এরকম যদি করে চলতে থাকে, এখন আমাদের অনুপাতটা কি ছিল? 3x = 4x = 5x। আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করেন। আমরা শিখছি কি অনুপাতটা হচ্ছে 3x = 4x = 5x। 3x = 4x = 5x। আচ্ছা, একটু লক্ষ্য করেন তবে এই 3x আর 4x এর ভিতর পার্থক্য কত? শুধু x। এই 4x আর 5x এর ভিতরে পার্থক্য কত? x। 3x আর 4x, তাহলে এই 4x থেকে যদি 3x এর বিয়োগ করি, বিয়োগ করলে পাওয়া যায় কত? x। এটাই কি পার্থক্য? আচ্ছা, 5x আর 4x এটার পার্থক্য কত? x। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, আমরা যে অনুপাতটা পাইলাম, কি অনুপাত পাইছি? 3x = 4x = 5x। এদের মধ্যে পার্থক্য কি? x। আচ্ছা, এখন এই যে টোটাল x, এই পার্থক্যর x বলেন আর এই x বলেন, এই x গুলা কি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু চিন্তা করি, যদি x এর মান 1 হইতো। আচ্ছা, x এর মান 1 হলে এখানে বসান 3x 4x 5x, তাহলে 1 বসালে কত? 3 4 5। x এর মান যদি 2 হয়, 3 দুগুণা 6 8 10। x এর মান যদি 3 হয়, x এর মান যদি 4 হয়, x এর মান যদি 5 হয়, মানে কিছু না, আপনি x এর মান 1 বসালে কি এখানে 3x = 4x = 5x এ যদি 1 বসান, তাহলে কি 3 × 1 মানে কত? 3। 4 × 1 মানে কত? 4। 5 × 1 মানে কত? 5। x এর মান যদি 2 বসান তাহলে কত? 3 দুগুণা 6 4 দুগুণা 8 5 দুগুণা 10। 3 বসালে কি 3 3 9 4 3 12 5 5 25। তাহলে x এর মান 6 হইলে কত? 18 24 30। 7 হইলে কত? 21 28 35। 8 হইলে কত? 24 32 40। 9 হইলে কত? 9 আর 10। 9 আর 10, 9 হইলে 27
তারপর হচ্ছে 36, 45, 30, 40, 50। আচ্ছা, আমি 10 পর্যন্ত দেখালাম। এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে যদি বসে, দেখেন এক্স এর মান যদি, এটা কি 3x, এটা হচ্ছে 4x। ভাই বিষয়টাকে বোঝেন, তারপর আমরা ম্যাথে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে 5x। আচ্ছা, এই জায়গায় এক্স এর মান 1 হলে দেখেন 3 6 9 12 15 18 21 24, মানে কি এটা 3 এর নাম তা না? 3 1 কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, এটা কি 3 এর নাম তা? এবার স্যার এটা কি সাইডের নাম তা না? তার মানে কি 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, এটা কি 5 এর নাম তা না? 5 5 5 1 5, 5 2 10, 3 5 15, 5 4 20, 5 5 25। তার মানে কি আপনার এই মান বের করার জন্য কি টেবিল লেখার দরকার আছে? আমার অনুপাত কি 3x is to 4x is to 5x। তাহলে x এর মান যদি 5 হয়, 5 মানে কি যদি 3 এ বসাই তাহলে কি 3 এর নাম থাক 3 5 কত 15, যদি 4x এ বসাই তাহলে 4 এর নাম তো 4 5 কত 20, যদি 5 এ বসাই তাহলে 5 এর নাম তো 5 5 25। যদি x এর মান 8 হয় তাহলে যদি 3 এর 8 3 এর জায়গায় বসাই তাহলে 3 8 24, 4 এর নাম তো বসাইলে কি 4 8 32, 5 8 40। আচ্ছা, এখন আছেন এই পার্থক্য কি x না? তাহলে x সমান সমান আমি 1 না বললা যদি বলি পার্থক্য 1 হলে, আপনি x এর মান 1 2 3 4 5 6 বসাইলে কি এই অনুপাতটা দাঁড়ায়, তাই না? এই যে আপনি x এর মান 1 বসাইলেন, এই 1টারে কি আমি পার্থক্য 1 ও বলতে পারি না? এই x2 রে কি আমি পার্থক্য 2 বলতে পারি না? কারণ আমি কি বলছি, এই x যা এই x একই কথা, সবই স্বাভাবিক সংখ্যা। তাহলে x এর মান 1 হইলে অনুপাতটা হয় কত 3 4 5, আর পার্থক্য 1 হইলে অনুপাতটা হয় কত 3 4 5। তাহলে x এর মান 4 হইলে অনুপাতটা কত 12 16 20। অনুরূপভাবে যদি বলি পার্থক্য 4 হলে অনুপাতটা কত 12 16 20। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এটার মূল অ্যাপ্লাইটা আমি এখন টাইপ 3 তে দেখাবো। তার আগে যদি এই পর্যন্ত বক্সটুকু বুঝে থাকেন, অত ভালো যদি বুঝে নাও থাকে সমস্যা নাই, সবাই লেখেন বি ডান। আমি এক্সাম্পল দিয়ে যখন করাবো তখন বিষয়টা আরো মজা করে বুঝবেন। সবাই একটু লেখেন তো বি ডান হয়েছে নাকি। এবার আসেন মুখে মুখে অঙ্ক কিভাবে করে এটা দেখাবো। আচ্ছা, সবাই তাহলে বিটার লিখতে থাকেন। এইবার সবাই লেকচার শিটটা হাতে নেন। এইবার বুঝবেন রাহাত ভাই কি জিনিস। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে তাহলে একটু দেখিয়ে দেই টাইপ 3। এখন আমরা করব টাইপ 3। খুব মনোযোগ সহকারে সবাই আমার কথা শুনবেন। আজকে কোনো কথা বলার সুযোগ নাই। আজকে না, আগামী 2 সপ্তাহ কোনো কথা বলা যাবে না। যদি জ্যামিতি শিখতে চান আগামী 2 সপ্তাহ শুধু রাহাত ভাইয়ের কথা শুনতে হবে, এবং আগামী 2 সপ্তাহের প্রত্যেকটা ক্লাস সবাই লাইভ করার চেষ্টা করবেন। কারণ আমি আগামী 2 সপ্তাহ জ্যামিতিই পড়াবো। কথা কি বুঝছেন? আমি আবারও বলতেছি, কারো যদি জ্যামিতি শেখার ইচ্ছা থাকে আমার ইনস্ট্রাকশনটা ইনশাআল্লাহ ফলো করেন, দেখেন পারেন কিনা জ্যামিতি। আগামী 2 সপ্তাহ প্রত্যেকটা জ্যামিতি ক্লাস লাইভ করার চেষ্টা করবেন। আচ্ছা, এইবার আসেন ভাইয়া, ম্যাজিক শো শুরু। টাইপ 3 প্রত্যেকটা অঙ্ক আমরা মুখে মুখে করবো। এগুলা বিশাল বিশাল নিয়মে শিখছিলেন। কি বলা হয়েছে? একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, সবাই শিটটা হাতে নেন। ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে অতিভুজের দৈর্ঘ্য চাইছে। আচ্ছা ভাইয়া, খেলাটা বোঝেন।
আপনারা বলছে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম আর লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। এরপর আপনার কাছে অতিভুজের দৈর্ঘ্যও চাইতে পারে, লম্বও চাইতে পারে, ভূমিও চাইতে পারে। আমার শুধু কাজ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমরা যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এই অনুপাতটা শুধু বাইর করা, তাইলে তো আমি লম্ব ভূমি অতিভুজ সবকিছুর মান পাবো। আচ্ছা দেখেন, ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম আর লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, তার মানে পার্থক্য কত? 1 না? সবকিছু বলছে কি হয় 1 মিটার কম বলছে নাহলে 1 মিটার বেশি বলছে, তাহলে পার্থক্য কত? 1। আমরা কি শিখছি? পার্থক্য যদি 1 হয় তাহলে অনুপাতটা কত হয়? 3:4:5 না? পার্থক্য যদি 1 হয়, আরো সহজ করে শিখেন, 3x:4x:5x। পার্থক্য 1 বলছে, তার মানে x এর মান কত? 1। 1 যদি আমি এখানে বসাই তাহলে আসে কত? 3, 4, 5। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এরপর আমি শিখেছি কি, যেটা বড় এটা কার মান? অতিভুজের মান। চাইছে কি অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত, বাস। আমার কথা কি বুঝছেন? পার্থক্য 1, তাহলে পার্থক্য 1 মানে কি? সরাসরি লিখলে 3:4:5 লিখতে পারবেন। আর কারো যদি সরাসরি লিখতে না পারেন, পার্থক্য 1 মানে কি? x এর মান 1, তাহলে অনুপাতটা ছিল কি? 3x:4x:5x। তাহলে x এর মান যদি 1 বসাই তাহলে কি 3:4:5 পাইলাম। এখন চাইছে কি অতিভুজের মান, আমরা শিখেছি কি বড়টা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ কত? 5। সবাই কি 1 নম্বর অঙ্কটা বুঝছেন? বোঝেন নাই? বুঝলে তো খুব ভালো কথা। যদি কম বুঝে থাকেন তাহলে আসেন অঙ্ক নাম্বার 2। অঙ্ক নাম্বার 2, একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। 2 নম্বর অঙ্কটা দেখেন। 2 নম্বর অঙ্কটা সবাই দেখেন কি বলছে। একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা, পার্থক্য কত বলছে? 2 সেন্টিমিটার না? তার মানে কি পার্থক্য 2। আরো সোজা করে দেয়, পার্থক্য 2 মানে কি? x এর মান 2। তাহলে বাহুগুলো কি ছিল? 3x:4x:5x। তাহলে 2 বসালে আসে কত? 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10। এই পর্যন্ত ঠিক আছে? প্রথমে অনুপাতটা বের করেন। পার্থক্য 2 বলছে, পার্থক্য 2 মানে কি? x এর মান 2। তাহলে x এর মান যদি আমি 3x:4x:5x এ বসাই তাহলে কি 6:8:10। এখন চাইছে কি অতিভুজ, অতিভুজ কত? 10। সবাই কি 2 নম্বর অঙ্কটা বুঝছেন? তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? 10। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 3। পারবেন না মানে 4টা অঙ্ক করাই দিতেছি, এবার গাইডেড যে কোনো ম্যাথ পারবেন। অঙ্ক নাম্বার 3 কি বলছে দেখেন। 3 বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর 2 বাহুর অন্তর 3 সেন্টিমিটার। অন্তর 3 সেন্টিমিটার, অন্তর 3 সেন্টিমিটার মানে কি? পার্থক্য 3 সেন্টিমিটার। এই ম্যাথটা 2 নিয়মে করা যায়, আমি 2 নিয়মে দেখাচ্ছি। পার্থক্য কত? 3 সেন্টিমিটার। আচ্ছা, পার্থক্য 3 বলা হয়েছে কি দেখেন, অতিভুজের দৈর্ঘ্য 15 এবং অপর 2 বাহুর অন্তর 3 সেন্টিমিটার। অপর 2 বাহুর অন্তর মানে কি? অপর 2 বাহুর পার্থক্য। পার্থক্য 3, পার্থক্য 3 মানে কি? x এর মান কত? 3। x এর মান 3 মানে কি? 3x:4x:5x মানে কি 9:12:15। এখন আপনার কাছে তো অতিভুজ 15 দিয়েই দিছে, বলছে কি অপর 2 বাহুর দৈর্ঘ্য কত? তাহলে অপর 2 বাহুর দৈর্ঘ্য কত? 9 আর হচ্ছে 12। আমি কি বুঝাইতে পারছি? তার মানে খেলা হচ্ছে আপনার শুধু পার্থক্যটা বাইর করা। যদি আপনি পার্থক্য বাইর করতে পারেন তাহলে এই খেলা শেষ। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন অল ডান। কোনো কিচ্ছু দিয়ে করা লাগবে না, সব মুখে মুখে। এই পর্যন্ত কি বুঝছেন? বুঝে থাকলে লেখেন অল ডান। আচ্ছা, অল ডান লিখতে থাকেন। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। 4 নম্বর এক্সাম্পল দেখেন। সব আমরা এই রুলসেই করবো, কথা কি বুঝতে পারছেন? 4 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। 4-এ কি বলা হয়েছে দেখেন, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ
25 মিটার। সবাই একটু ভাই মনোযোগ দেন। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অপর বাহুদ্বয়ের একটি বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত? বাহু দুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এই জায়গায় একটু প্যাচ খেলা দিছে। প্যাচটা কি? আমরা আগে যখন অঙ্ক করছিলাম তখন পার্থক্য দেওয়া ছিল যে আপনার পার্থক্য এত হলে এবার ম্যাথটা করেন, তাই না? এইবার তো ভাই কোনো পার্থক্য দেয় নাই, সমস্যা নাই, পার্থক্য না দিলে তো কোনো ভেজাল নাই। আপনি জানেন কি 3x = 4x = 5x, এই 5x হচ্ছে কি আমার অতিভুজের মান। আচ্ছা, তাহলে এই 3x ধরলাম লম্ব আর এই 4x ধরলাম মনে করেন ভূমি। তাহলে আমার পার্থক্য দেওয়া থাকলে আমি x এর ভ্যালুটা বের করে বসায় দিলেই গল্পটা শেষ। ক্লিয়ার? কিন্তু কোনো কারণে এবার পার্থক্য দেয় না, বলছে অতিভুজ 25 মিটার, অপর বাহুদ্বয়ের একটি অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত। এটা কিন্তু গাইড বই অনেক কঠিন করে করা, আপনারা এগুলো দেখার কোনো দরকারই নাই। আপনারা বলছে কি অতিভুজ 25, তার মানে আপনি কি এটা লিখতে পারেন না প্রশ্ন মতে? আপনি অতিভুজ জানেন কি 5x সমান কত? 25। তাহলে x এর মান কত? 25/5, দ্যাট মিনস হচ্ছে 5। মানে আমার টার্গেট কি x এর মানটা বাইর করা, কারণ x এর মান বাইর করলে তো আমি যদি এখানে বসায় দেই x এর মান 5 বসান, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। অনুপাত পাইছেন? তাহলে অতিভুজ তো 25 দেয়াই আছে, তাহলে অপর বাহু দুটোর দৈর্ঘ্য কত? 15, আরেকটা হচ্ছে কি 20। বুঝেন নাই? গল্প কি টার্গেট x বাইর করা। যদি সরাসরি পার্থক্য দেয়া থাকতো তাহলে তো x এর মান রেডিমেড দেয়া আছে, বসাই দিতাম, গল্প শেষ। এবার x দেয় নাই, দিছে কি অতিভুজ, তাহলে আমি এই 5x = কি 25 লিখতে পারি। লেখাকে আমি এখান থেকে x এর মান বাইর করতে পারি, কারণ আমার আলটিমেট টার্গেট কি যে কোনো মূল্যে x বাইর করা। আমি যদি x বাইর করতে পারি তাহলে আমার গান শেষ। এরপর আমার কোশ্চেন কিছু করার দরকার নাই, আমি তো 3x = 4x = 5x অনুপাতে x এর মান বসে দিলে কি লম্বও পাচ্ছি, ভূমিও পাচ্ছি, অতিভুজও পাচ্ছি। তাহলে এখান থেকে কি আমি সব পাইয়া গেছি না? পাইয়া গেলে আমাদের টাইপ 3 শেষ। টাইপ 3 ডান। সবাই কমেন্টস করেন টাইপ 3 কি ডান হয়েছে নাকি? টাইপ 3 ম্যাথ আসলে, যে কোনো ম্যাথ আসলে এখন থেকে কি মুখে মুখে করা যাবে না, এগুলা পরীক্ষা পারতে হলে মুখে মুখে করতে হবে। যেই অঙ্কটা এই 43 পিলিতে আসছে অনেক কঠিন, সেটা দেখাবো না আসলে কি কঠিন নাকি। সবাই একটু কমেন্টস করেন তো টাইপ 3 ডান হয়েছে কিনা। আমি প্রথমে পড়াইছি কি বীজগণিত, তাই না? তখন আমার স্টুডেন্টরা শুধু মেসেঞ্জারে নক দিত, ভাইয়া পাটিগণিত তো কিছু পারি না, আপনি কি বীজগণিত তো অনেক সোজা করে পড়াইছেন, পাটিগণিত কি এত সোজা করে পড়াবেন? আলহামদুলিল্লাহ পড়াইলাম পাটিগণিত, 3টা অধ্যায় পড়াইছি না, আলহামদুলিল্লাহ 3টাই মানে খুব সোজাভাবেই পড়াইছি। এরপরে স্টুডেন্টরা আমার নক দেওয়া শুরু করছে, ভাইয়া বুঝলাম পাটিগণিত তো সোজা, জ্যামিতি তো পারি না, জ্যামিতি কি সোজা করে পড়ানো যাবে? আমি আমার স্টুডেন্টদের প্রথম দিনই একটা কথা বলছিলাম, এটা আমার অহংকার না ভাই, আমার কনফিডেন্স, যে আমার ক্লাস গতকালকেরটা যেমন হয়েছে আগামীকালকেরটা ইনশাল্লাহ তার থেকে ভালো হবে। এটা আমার হচ্ছে আজকে, আমি যতদিন ধরে শিক্ষকতায় জড়িত আমার প্রতিদিনই মোটো থাকে, আপনারা আমি আজকে যেভাবে পড়াইছি আগামী দিন আমি তার থেকে বেটার পড়াবো। তাহলে আমার ক্লাসটা আপনার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, যে ভাইয়ার ক্লাসটা করি। আপনি কি আলহামদুলিল্লাহ কখনো দেখছেন আমার ক্লাসে লাইভে স্টুডেন্ট কম? এটা পেইড ব্যাচ বলেন বা ফ্রি ক্লাস বলেন বা রাত্র একটাই ক্লাস নেই। আমি অলওয়েজ চেষ্টা করি যে এই ক্লাসটা গতকালকে নিয়েছি আগামী দিন জানি তার থেকে ভালো নেই। যেমন এই পিথাগোরাসের উপপাদ্য আমি 43 পিলিতে যেভাবে পড়াইছি, আমি কিন্তু 44 পিলিতে তার থেকে অনেক ভালো পড়াচ্ছি। এই জায়গায় অনেকেই আছে যারা আমার কাছে 43 পিলিতেও পড়ছেন। কথা কি বুঝতে পারছেন? কারণ আমি এই ক্লাসটা নেওয়ার আগে আজকে নিজে 2 ঘন্টা পড়াশোনা করছি। এই যে আমার হাতে যে শিটটা, এই শিটটা রেডি করতে আমার 2 ঘন্টা লাগছে, মানে যেটা আমি দেড় দিন পড়াচ্ছি নোট, মানে আমার যে ক্লাস নোটটা। কথা কি বুঝছেন? তার মানে আপনাদের তো চাইলে আমি 43 পিলিতে যেভাবে পড়াইছিলাম ওই নোট দিয়েই পড়াইতে পারতাম না? আরেকজন আসছে লম্ব বা ভূমি আলাদা বুঝবো কিভাবে? এই জায়গায় কথা আমি শেষ করি, তারপর বুঝিয়ে দিতেছি। আচ্ছা, তার মানে আমি কিন্তু নিজে আজকে 2 ঘন্টা পড়াশোনা করে নিছি ভাইয়া, নাহলে আমি 43 পিলিতে যেই গান গাইছি ওই গানই কিন্তু গাইতে পারতাম।
তাহলে কিন্তু আর আমার 2 ঘন্টা পড়াশোনা করা লাগতো না। 43 পিলির থেকে 44 পিলির এই ক্লাস অনেক বেশি ভালো হয়েছে। যারা 43 পিলির তারা তো দেখছেনই, কারণ আমি নিজের আপডেট করার চেষ্টা করি। লম্ব বা ভূমি আলাদা কিভাবে বুঝবো আমি এটা একটু পরে আনসার দিচ্ছি ভাইয়া। আচ্ছা, এবার টাইপ 3 বুঝলাম, এবার আসেন রুলস 2। রুল 1 তো বুঝলাম, 3x = 4x = 5x। আচ্ছা, এবার আসেন রুলস 2। আচ্ছা, রুলস 2 বিষয়টা একটু দেখেন। লম্ব ভূমি অতিভুজের গল্প কথা শেষ হয় না রে ভাইয়া, বলতেছি সবই। আচ্ছা, রুল 2 বিষয়টা হচ্ছে আমরা যে পিথাগোরাসের উপপাদ্য শিখছিলাম, পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার। আচ্ছা, এখান থেকে আপনি কি লিখতে পারেন? বা অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে বা অতিভুজ সমান কি? √/, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, রুলস 2তে আমরা শিখব, যদি আমার কখনো লম্ব আর ভূমি দেয় দিয়া যদি অতিভুজ বের করার দরকার হয়, আমার যদি কখনো লম্ব বা ভূমি দেয়, বা এভাবে না শিখে আপনি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার শিখতে পারেন। আপনার যদি কখনো লম্ব আর ভূমি দিয়ে অতিভুজ বের করতে বলে, তখন আমার সূত্র কি? অতিভুজ সমান কি? √/, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমরা যখন ম্যাথ করব, কখনো যদি আমাদের অতিভুজের মান দরকার হয়, বা লম্বের মান দরকার হয়, বা ভূমির মান দরকার হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ইউজ করে কি আমরা অতিভুজ আর লম্ব দিলে ভূমি বের করতে পারবো, লম্ব আর ভূমি দিলে অতিভুজ বের করতে পারবো, অতিভুজ আর ভূমি দিলে লম্ব বের করতে পারবো, তাই না? তার মানে আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। কিন্তু 1 2 3 4 আমরা 4টা 5টা 6টা অনুপাত মুখস্থ রাখবো, কারণ এই 6টা অনুপাত প্রায় নিয়োগ পরীক্ষা আসে। এই 6টার বাইরে কোনো অনুপাত যদি আমার দরকার হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আমার কথা কি বুঝছেন? এই ফর্মুলার সাহায্যে আমি যে 3x = 4x = 5x দেখাইছি না, ওইটাও কিন্তু এখান থেকেই আনা হয়েছে। আপনি কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটা দিয়ে আমরা সব বাইর করবো, কিন্তু আমরা 6টা অনুপাত মুখস্থ করব। কোন 6টা অনুপাত আমি একটু লিখে দিচ্ছি। এই অনুপাতগুলো সবাই একটু মুখস্থ রাখবেন। মুখস্থ অনুপাত এগুলো প্রায় পরীক্ষায় আসে। মুখস্থ অনুপাত কোনটা? নাম্বার 1 সুপার ইম্পর্টেন্ট, 5:12:13। নাম্বার 2 7:24:25। নাম্বার 3 8:15:17। নাম্বার 4 9:40:41। নাম্বার 5 3:4:5। নাম্বার 6 6:8:10। এই 6টা অনুপাত সবাই একটু মুখস্থ রাখবেন ভাইয়া, কষ্ট হইলো। বিশেষ করে 1 2 3 4 এই 4টা মুখস্থ রাখবেন, কারণ আপনার পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে এই 4টা অনুপাত লাগে। আর এই 5 আর 6 এই দুটো মুখস্থ না রাখলেও পারবেন। এগুলো তো 3x = 4x = 5x দিয়ে আনছি। x এর মান যদি 1 হয় তাহলে কত? 3:4:5। আর x এর মান যদি 2 হয় তাহলে কি 6:8:10। এই দুটো প্রায় দেয়। এই দুটো মুখস্থ রাখতে পারলে ভালো, না রাখতে পারলে 3x = 4x = 5x দিয়ে আনছি। x এর মান 1 হইলে কত, আর x এর মান 2 হইলে কত। আর এই 1 2 3 4 এই 4টা অনুপাতে মুখস্থ রাখবেন। এখন যে কোনো একবার প্রশ্ন করতে পারেন, ভাইয়া মুখস্থ না থাকলে কি করব? আচ্ছা দেখেন, অতিভুজ কত? 13 না? আপনার মুখস্থ নাই। আমি তখন শিখেছিলাম কি? অতিভুজ সমান কি? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার কত? 5 স্কয়ার, ভূমি স্কয়ার কত? 12 স্কয়ার। তাহলে 5 5 25 আর এটা 144, তাহলে কত? √169 মানে কত? 13। তার মানে আপনি এই 4টা অনুপাত যদি কোনোখানে ভুলে যান, বা এর বাইরেও যদি কোনো অনুপাত আসে, আপনি কিন্তু অতিভুজ সমান কি? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে বের করতে পারবেন। এগুলো সব ওখান থেকে আনা হয়েছে। কিন্তু এই 6টা অনুপাত সবাই মুখস্থ রাখার চেষ্টা করবেন। এই 6টা অনুপাত প্রায় আসে। এখন যে কোনো একজন একটা কোশ্চেন করছিল, ভাইয়া লম্ব বা ভূমি আলাদাভাবে বুঝবো কোথায়? আপনার পরীক্ষায় শুধু স্পেসিফিক ভাবে যখন লম্ব বের করতে বলবে, তখন ভূমির মান দিয়ে দিবে। কথা কি বুঝতে পারছেন? অথবা আপনাকে ফিগার ড্র করতে হবে, ড্র করে আপনাকে সিদ্ধান্ত আসতে হবে। আদারওয়াইজ আমি এখন পর্যন্ত যেই অঙ্ক করেছি, এটাকে লম্ব ভূমি আলাদা করে দেয় নাই। কারণ আপনি তো ছবি আঁকার সময় দেখছেন কি থিটার উপর ডিপেন্ড করে কি কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে, তাই না? এই জন্য যদি আপনারা যখন ত্রিভুজের ম্যাথ করবেন, তখন এই লম্ব ভূমির প্রসঙ্গ আসলে স্পেসিফিক উল্লেখ করে দেয়। কথা কি বুঝতে পারছেন? অথবা আপনি ফিগার দিয়ে বুঝিয়ে নেবেন। এটা আমি কিছুক্ষণ পর করাবো 43 মিনিট সময়। এই রুল 2টা যদি বুঝে থাকেন, সবাই লেখেন তো R2 ডান। সবাই একটু লেখেন R2 ডান।
আর টু ডান লেখেন তো একটু সবাই। আর টু ডান লেখেন সবাই। আচ্ছা, আর টু ডান হইলে এবার আসেন টাইপ টু। টাইপ টু সব অঙ্ক দেখেন আমরা কিভাবে এবার মুখে মুখে করি। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 4। ভাই আমি আবারও বলতেছি সবাইকে, আমি আজকে ক্লাসের শুরুতে যে টাইপটা পড়ানোর আগে যেই বেসিক আর ডিসকাশনটা করতেছি এটাই ইম্পর্টেন্ট জ্যামিতির ক্লাসে। জ্যামিতির ক্লাসে কিন্তু এক্সাম্পল সলভ করাটা ইম্পর্টেন্ট না। আপনি যদি ডিসকাশন বোঝেন আপনি সব এক্সাম্পল পারবেন, আর ডিসকাশন না বুঝলে আপনার এক্সাম্পল মুখস্থ করতে হবে। কথা কি বুঝছেন? এটা শুধু আজকের ক্লাসের জন্য কথা না, আগামী 2 সপ্তাহ ধরে যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের জন্য একই কথা। এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী 2 সপ্তাহ সবাই চেষ্টা করবেন সবগুলো ক্লাস লাইভ করতে। ইনশাল্লাহ যদি লাইভ করেন, ক্লাসের শেষে যদি সাথে সাথে শিটটা করে ফেলেন, জ্যামিতি খুব ইজি। আচ্ছা, এবার টাইপ 2। আজকে আরেকটা টাইপ পড়াবো, শুধু টাইপ 4। আচ্ছা, অঙ্ক নাম্বার 4 কি বলছে? নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব? কি কি লিখছে? 3, 4, 5, 6, 8, 10, 2, 4, 8, 5, 12, 13। আচ্ছা, প্রথমে আসেন যদি আপনার মুখস্থ থাকে অনুপাত। আপনি জানেন কি 3, 4, 5 একটা সমকোণী ত্রিভুজের অনুপাত, তার মানে গঠন করা যাবে। 6, 8, 10 একটা অনুপাত, গঠন করা যাবে। 5, 12, 13 একটা অনুপাত, গঠন করা যাবে। তার মানে 2, 4, 8 এটা দ্বারা সমকোণী ত্রিভুজ হবে না। যদি আপনার রুল 2 দ্বারা এটা আমি সলভ করছি। রুল 2 মানে আমরা যদি অনুপাতগুলো মুখস্থ থাকে তাহলে আমরা জানি এইটাও সমকোণী ত্রিভুজ গঠন করে, এইটাও করে, এইটাও করে, শুধু এটা করে না। তাহলে অ্যান্সার এটা। এখন আপনার তো কোনো কারণে অনুপাত মুখস্থ নাও থাকতে পারে, ভুলেও যেতে পারেন, বা এমন একটা অনুপাত দিলে আপনার পরিচিত না, তখন বের করার নিয়ম হচ্ছে অতিভুজ সমান সমান রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যার জন্য অতিভুজ সমান সমান কি রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটাই কি সমকোণী ত্রিভুজ গঠন করবে। তাহলে আমি বলছি কি যেটা সবচেয়ে বড় সেটা কি অতিভুজ। তাহলে 3, 4, 5 এর ক্ষেত্রে 5 হচ্ছে আমার অতিভুজ। তাহলে আপনি এখন লম্ব আর ভূমির মান বসান। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 3, 3 আর 9, 4, 4 আর 16, 25, দ্যাট মিনস 5। তাহলে এটা তো আপনার সমকোণী ত্রিভুজ গঠন করবে, কারণ এই জায়গায় কি অতিভুজ সমান সমান কি রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়েছে না। যদি আপনি অনুপাত মুখস্থ না থাকে, ভুলে যান বা নতুন কোন অনুপাত দেয়, তখন নিয়ম হচ্ছে যার জন্য অতিভুজ সমান সমান কি রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে, সে সমকোণী ত্রিভুজ গঠন করবে। তাহলে এটা একটু চেক করে দেখি। অতিভুজ তো 8, তাহলে রুট 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে কি 2 2 4, 4 4 16, তার মানে কি রুট 20, আর এ থেকে আছে কত 8, তার মানে এটা হবে না। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি তাহলে টাইপ 2 ডান। সবাই লেখেন টাইপ 2 ডান। টাইপ 2 এর সবগুলো এক্সাম্পল নিজেরা করবেন, কারণ আমি সবকিছু বুঝিয়ে দিছি। টাইপ 2 ডান লেখেন। যদি সবাই সবকিছু বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। আজকে আর একটা টাইপ পড়াবো, শুধু টাইপ 4, কারণ খুব বেশি প্রেশার আমরা নেব না, আমরা একটু ধীর স্থির ভাবে সহজ করে ইনশাল্লাহ জ্যামিতি শিখবো। আচ্ছা, আর একটা আলোচনা করলে আমাদের আজকের আলোচনা শেষ হবে, টাইপ 4। আচ্ছা, যেটা করবেন কি জানি বলে, আপনারা 2-4 জন আমার একটু স্ক্রিনশট করে নেন তো, একটা নিয়ে আমার একটু মেসেঞ্জারের ছবিটা দিয়েন। আজকে একটা গ্রুপে পোস্ট দেবো আপনাদের পড়ানো নিয়ে। আপনারা একটু সবাই কাজ করেন। আচ্ছা, একটু লেখালেখি রাখতে হতো, একটু সবাই 2-1টা স্ক্রিনশট নেন তো, নিয়ে আমার একটু মেসেঞ্জারের ছবি দিয়েন। একটু পোস্ট দিলাম, এই স্ক্রিনশট নেন একটু নিয়ে, হচ্ছে সবাই একটু আমাকে মেসেঞ্জারে 2-4 জন দিয়েন ছবিটা। এই ছবিটা দিয়ে একটা স্ট্যাটাস দেবো আজকে গ্রুপে। কথা কি বুঝছেন? একটু ছবি তোলেন। তোলা হয়েছে? দাঁড়ান, এই যে পোস্ট দিলাম, এবার তোলেন।
এবার তোলেন, পোজ দেওয়া হয়ে গেছে। তাহলে বিষয়টাকে আমি বুঝাইতে পারছি। ওহো, অনুপাতের গিফট আমি তো ভুলে গেছি। অনুপাতের গিফটটা আমি আগামী ক্লাসে বলে দেবো। আমি নোটগুলো চেক করি নাই, আসি তো দৌড়ের উপরে। হ্যাঁ, পোজ দেওয়া হয়েছে। ছবি কি তুলছেন? আচ্ছা, আর টাইম দেওয়া যাবে না, ছবি তোলা হইলে মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার আসেন টাইপ 4। আচ্ছা, টাইপ 4 এর গল্পটাও খুব সোজা। আপাতত সবাই দুটা সূত্র একটু লেখা রাখেন, এগুলার বিস্তারিত গল্প আবার আমরা যখন ত্রিভুজের ম্যাথ করব তখন। আপাতত সবাই দুটা ফর্মুলা লেখেন। ফর্মুলাটা হচ্ছে টাইপ 4। নাম্বার 1, সমকোণী ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা সমান সমান হচ্ছে লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা, সবাই এই সূত্রটার একটা স্ক্রিনশট নেন, নিছেন? আচ্ছা, আমি সূত্রটা একটু বুঝিয়ে দেই। যখন আমরা ত্রিভুজের ম্যাথ করব পরিমিতির ক্লাসে, তখন আর আমরা বিস্তারিত শিখবো। আপাতত আমরা জানলাম ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র হচ্ছে, ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি? 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমরা শিখলাম কি? ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি? 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। আচ্ছা, বিষয়টা বুঝেন ভাই, একটু মনোযোগ দেন। ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি? 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। আচ্ছা, এখন আপনি যখন এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবেন, সমকোণী ত্রিভুজে কি? এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, আর এটা হলো কি? ভূমি। তাহলে ত্রিভুজের পরিসীমা যদি 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হয়, তাহলে আপনি সমকোণী ত্রিভুজের বাহুগুলোরে কি কি নামে অভিহিত করতেছেন? একটারে বলতেছেন লম্ব, একটারে বলতেছেন ভূমি, আর একটারে বলতেছেন কি? অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিত্ব, কিন্তু বাহু তিনটার নাম কি? লম্ব, ভূমি আর অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা কি হবে? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। আমি কি বুঝাইতে পারছি? ত্রিভুজের পরিসীমা যদি 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হয়, তাহলে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো, এগুলোর নাম কি? একটা নাম লম্ব, একটা নাম ভূমি, আর একটা নাম হচ্ছে অতিভুজ। তাহলে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টির জায়গায় আমি কি লিখবো? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা কি? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। আচ্ছা, এবার আসেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। একটু বিষয়টা দেখেন, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এইটা আমরা সবাই বুঝছি। সেকেন্ড সূত্রটা অনেকেই বুঝতে পারেন না, কিন্তু না বোঝার তো কিছু নাই। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল মানে কি? এই যে আমি একটা ছবি আঁকলাম ভাইয়া, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি একটা সমকোণ না? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, সমকোণ হলে এটা তো অতিভুজ, এটা তো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে সমকোণের সাথের একটা বাহু হচ্ছে কি? লম্ব, আরেকটা বাহু কি? ভূমি। তাহলে লম্ব ইন্টু ভূমি না লিখে আমি তো এটাও লিখতে পারি, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে কি? লম্ব। এই হলো সমকোণ, এই সমকোণের সাথে একটা বাহু কি? লম্ব, আরেকটা বাহু কি? ভূমি। তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি যেই কথা, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, এটাও কি একই কথা না? আমি কি বুঝাইতে পারছি? কারণ এই সমকোণের সাথে কি একটা বাহু হচ্ছে লম্ব, আর আরেকটা বাহু হচ্ছে কি? আরেকটা বাহু হচ্ছে কি? ভূমি। তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি যেই কথা, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল কি একই কথা না? যদি ফর্মুলাটুকু বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন, এফ ডান। অঙ্ক এগুলো মুখে মুখে করব, অঙ্ক আমরা মুখে মুখে করব। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো মজার চমক দেখবেন পিথাগোরাসের উপপাদ্যের। এই যে টাইপ 5টা একবার একটু বাসায় কোশ্চেনগুলো দেখেন। এই সবাই একটু মানে মেসেঞ্জারে ছবি দিয়ে দিয়েন। আর অনুপাতের পুরস্কারের কথাটা আমাকে কেউ একজন একটু শুক্রবার দিন মনে করে দিন তো, মেসেঞ্জারে নক দিয়ে। এখন অনেক কিছু আর মনে থাকে না রে ভাইয়া, আজকে তো পুরস্কার ঘোষণা করবো, এইও মনে নাই।
এটা চেক করতে হবে তো কার নোটটা ভালো হয়েছে। প্রেশার বেশি হয়ে গেছে বুঝছেন, প্রেশার কমাইতে হবে। বিধান কবে হবে? আচ্ছা দেখা যাক, বিধানে আপনাদের সাহায্য নিয়ে বিধান করতে হবে, এছাড়া উপায় নাই। আচ্ছা এফডান হয়েছে ওয়েল। এবার আসেন ভাইয়া ম্যাথমেটিক্সটা খুব মনোযোগ সহকারে একটু টাইপ 4 দেখেন, এগুলো আমরা মুখে মুখে করবো টাইপ 4 এর ম্যাথ। আচ্ছা সূত্র তো শিখলাম, এবার আসেন আমরা জিনিসগুলো একটু মুখে মুখে করি। প্রথমে আসেন টাইপ 4 অঙ্ক নাম্বার 1। আচ্ছা 1 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখি তো ভাইয়া। টাইপ 4 এর অঙ্ক নাম্বার 1 বলছে একটা সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 5 মিটার, ভূমি হচ্ছে 5 মিটার, অতিভুজ হচ্ছে 13 মিটার। 13 মিটার হইলে বলছে পরিসীমা বের করতে। আচ্ছা সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে। 1 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, সমকোণী ত্রিভুজের ভূমি দিছে 5, অতিভুজ দিছে 13, দিয়া বলছে সমকোণী ত্রিভুজটার পরিসীমা বের করতে। আচ্ছা সমকোণী ত্রিভুজের পরিসীমা কি? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। আচ্ছা আপনারা অতিভুজ 13 দিছে, ভূমি 5 দিছে, এখন লম্ব না বের করলে কি অঙ্ক হবে? আপনি একটা গল্প শিখছিলেন কি 5, 12, 13 একটা অনুপাত মুখস্থ করতে বলছিলাম, খেয়াল আছে? অতিভুজ যদি 13 হয় আর ভূমি যদি 5 হয় তাহলে যে লম্ব কত? 12। এই অনুপাতটা মুখস্থ করতে বলছি না, 5:12:13। আপনার অলওয়েজ যেভাবে অনুপাত বাইর করবেন, এখন তো আপনি এই ধরনের কোশ্চেন দেখে নাও বুঝতে পারেন যাবে অনুপাত কোনটা। অলওয়েজ অতিভুজ দেওয়া অনুপাত চিন্তা করবেন। অতিভুজ কত? 13। 13 কিসে শিখছি? 5:12:13। আচ্ছা তাহলে অতিভুজ 13, ভূমি 5 বলছে। আচ্ছা এটাই কিন্তু ভাই ভূমি 5 না বললে ভূমি কিন্তু 12 বলতে পারতো, তখন আবার লম্বই তো 5। কথা কি বুঝছেন? তাহলে লম্ব কত? 12। যোগ করেন 12 + 5 মানে কত? 17। 13 যোগ করলে 30। তাহলে পরিসীমা কত? 30। আমি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তাহলে ভূমি 5, অতিভুজ 13 দিয়া বলছে পরিসীমা বের করতে। আচ্ছা পরিসীমা না বললে যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতো, ক্ষেত্রফল কি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তখন আপনি কি করতেন? হাফ ইন্টু ভূমি 5, অতিভুজ 13। তাহলে অতিভুজ 13 হলে অনুপাত কত? 5:12:13। তাহলে আমার ভূমি হচ্ছে 5, তাহলে লম্ব কত? 12। এখন বসান তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5, তার মানে 30। আমি বুঝাইতে পারছি? পরিসীমার সময় হবে একক আর ক্ষেত্রফলের সময় হবে বর্গ একক। কথা কি বুঝাইতে পেরেছি? পরিসীমার সময় হবে শুধু একক, ক্ষেত্রফলের সময় হবে বর্গ একক। এই ম্যাথের আলোচনা আমরা যখন ত্রিভুজের ম্যাথ করবো তখন আরো ডিটেল শিখবো। আমরা আজকে সমকোণী ত্রিভুজটা যেহেতু পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে করতেছি এই কারণে এটা নিয়ে আসছি। তাহলে আমরা 1 পারছি। এবার আসেন অঙ্ক নাম্বার 3, তারপর আমি ফিডব্যাক নিচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন। 3। আচ্ছা 3-এ কি বলছে দেখেন, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13, অতিভুজ 13, এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ, খেয়াল রাখেন। অতিভুজ 17, পরিসীমা 30, পরিসীমা অতিভুজ 17, পরিসীমা 30 বাইর করতে বলছে সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে বলছে। আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এই বন্ধু ঠিক আছে না? অতিভুজ 17, পরিসীমা 30 দিয়ে বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। ক্ষেত্রফল কি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। আচ্ছা তাহলে আমার যদি অতিভুজ 17 হয় আর পরিসীমা যদি 30 হয়, আপনারা শিখছেন কি পরিসীমা মানে কি? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। তাহলে পরিসীমা দেয়া আছে 30 আর অতিভুজ দেয়া আছে 17। তাহলে এখান থেকে আপনি কি লম্ব প্লাস ভূমি এটা সমান কি লিখতে পারেন? 30 - 17, দ্যাট মিনস কি 13। এই পর্যন্ত কি ঠিক আছে? অতিভুজ কত দেয়া আছে? অতিভুজ দেয়া আছে 13, লিখছি বলে 17। কেমন লাগে? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আপনার পরিসীমা দেয়া আছে 30, অতিভুজ দেয়া আছে 13, তাহলে লম্ব প্লাস ভূমির মান কত? 17। পরীক্ষা তো আর এত কিছু করা লাগবে না, পরীক্ষা মুখে মুখে করেন। পরিসীমা 30, অতিভুজ 13, অতিভুজ যদি 13 হয় তাহলে লম্ব প্লাস ভূমি এটার মান হবে কত? 17। এখন স্বাভাবিকভাবে কি আপনার লম্ব আর ভূমির মান লাগবে। আপনি শিখছেন কি অতিভুজ যদি 13 হয় তাহলে অনুপাতটা কেমন হয়? 5:12:13। তাহলে লম্ব 5 আর ভূমি যদি 12 হয়, বা ভূমি যদি 5 আর লম্ব যদি
12 হয়, তাহলে এই দুটার যোগফল কি 17 না? তার মানে কি লম্বের মান 5 ধরলে ভূমির মান 12, আর ভূমির মান 12 5 ধরলে লম্বের মান কি 12। আমি কি বুঝাইতে পারছি? অতিভুজ 13, পরিসীমা 30, তার মানে লম্ব প্লাস ভূমির মান কত? 17। এখন আপনার লম্ব আর ভূমির মান জানা লাগবে না আলাদাভাবে, তাহলে কি অঙ্ক হবে? এখন এটা কেমনে বের করবেন? অতিভুজ যেহেতু 13, তাহলে আমার অনুপাতটা কত? 5:12:13। আর আপনি আপনার মতো লম্ব 5 ধরতে পারেন, লম্ব চাইলে 12 ধরতে পারেন। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু সবাই এখন পর্যন্ত লেখেন তো অল ডান। আরেকটা এক্সাম্পল করাবো আজকে, তাইলে শেষ। সবাই একটু লেখেন তো অল ডান হয়েছে নাকি? অল ডান হয়েছে নাকি একটু লেখেন। আচ্ছা, অল ডান লিখতে থাকলে আমি আরেকটা এক্সাম্পল করাই, আজকের দিনের লাস্ট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 6। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন 6 নম্বরটা, খুব মনোযোগ সহকারে 6 নম্বর ম্যাথটা দেখেন। আচ্ছা 6 নম্বরে কি বলছে? একটা বাড়ি 40 ফুট উঁচু। উঁচু, উঁচু মানে কি? লম্ব। একটা বাড়ি 40 ফুট উঁচু, তার মানে কি? উঁচু মানে কি? লম্ব। আচ্ছা, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? বিষয়টা দেখেন। একটা বাড়ি 40 ফুট উঁচু, এই উঁচু যেটা বলবে এটারে ধরবেন লম্ব। ধরছেন? একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করেন, করলাম। আচ্ছা, এরপর বলছে কি একটা বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। আচ্ছা, এই যে বাড়ির দেয়ালের উচ্চতা কি 40 ফুট, এটা কি বাড়ির দেয়ালের এখান থেকে মইয়ের তলদেশ কি 9 ফুট দূরে রাখা আছে, তার মানে এতটুকু কি 9। এখন চাইছে কি উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়েছে। উপরে মইটি, এটা হচ্ছে মই, এই মইটা বাড়ির ছাদ ছুঁয়েছে, তার মানে এখন আপনাদের কি চাইছে? মইটা কত ফুট লম্বা, দ্যাট মিনস এইটা চাইছে। দ্যাট মিনস কি অতিভুজ চাইছে না? বিষয়টা একটু চিন্তা করেন। আপনারা বলছে একটা বাড়ি 40 ফুট উঁচু, এই ধরনের কোনো কোশ্চেন দিলে যেটা উঁচু বলবে এটা ধরবেন লম্ব, তাহলে লম্ব তো পাইয়েই গেলেন। এইবার আপনারা বুঝতে হবে এই 9 কি অতিভুজের মান দিছে না ভূমির মান দিছে? এটা বুঝবেন কেমনে? বলা হয়েছে মইটি কত ফুট লম্বা, তার আগে একটু ক্লু দিছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁইছে, এইটা তো আপনার উচ্চতা উঠলো। এই জায়গায় আপনার মইটা ছুঁইছে, তার মানে এইটা কি মইয়ের দৈর্ঘ্য না? তাহলে মইয়ের দৈর্ঘ্য চাইছে এইটা, তাহলে বাকিটা কি ভূমি। আমি কি বুঝাইতে পারছি? এই উচ্চতা মানে লম্বটা ধরা কোনো সমস্যা না, লম্বটা সবাই ধরতে পারে। এখন শুধু আপনার বুঝতে হবে আপনার দ্বারা কি অতিভুজ চাইছে না ভূমি চাইছে। এর আপনি প্রশ্নটা পড়েন, পড়ে দেখছেন কি উপরে মইটি বাড়ির ছাদ ছুঁইছে, তাহলে মইটা যদি বাড়ির ছাদ ছয়, এটা তো বাড়ির উপর, ছাদ যদি ছয় তাহলে এটা কি মই হইতে হবে। আচ্ছা, আপনারা আমি একটা অনুপাত শিখেছিলাম 9:40:41, তাহলে 9 আর 40 অতিভুজের মান কত? 41। এটা কি অতিভুজ না? এই যে মইয়ের দৈর্ঘ্যটা চাইছে, এটা কি অতিভুজ না? তার মানে অতিভুজের দৈর্ঘ্য কত? 41। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি 43তম পিলির কোশ্চেনটা আজকে করাবো। সবাই কি খেলাটা বুঝছেন? খেলাটা কিছুই না। এই ধরনের কোনো কোশ্চেন আসলে আপনার এই লম্ব বোঝা কোনো গল্প না, লম্ব সবাই বোঝে। শুধু বেজাল হচ্ছে অতিভুজ বের করতে বলছে নাকি ভূমি বের করতে বলছে। এটা বোঝার জন্য আপনি পুরো প্রশ্নের সাহায্য নেন। যেমন একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়ালতে 9 ফুট দূরে রাখা আছে, এটা দিয়ে বোঝা খুব কঠিন যে 9 কি ভূমি না অতিভুজ। পরের লাইনটুকু সাহায্য নেন। উপরের মইটি বাড়ির ছাদ ছুঁইছে, মইটা বাড়ির ছাদ ছুঁইছে, তার মানে কি এইটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, দ্যাট মিন্স কি অতিভুজ চাইছে, তাহলে এটা কি ভূমির মান। এখন আপনি জানেন কি 9:40:41, তাহলে কি অতিভুজ চাইছে। আর যদি কোনো কারণে অনুপাতটা না পারেন, আপনার মনে নাই, তাহলে অতিভুজ সমান সমান আপনি কি শিখছিলেন? রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন এই জায়গায় লম্ব আর ভূমির মান বলে দেন, হলে 41 চলে আসবে। যদি চলে আসে সবাই একটু লেখেন টাইপ 4 ডান, টাইপ 4 ডান লেখেন সবাই। আচ্ছা, আজকে 43 পিলির কোশ্চেনটা না করাই, এর উপরে মান দেওয়ার কথা না, যদি দিয়েও থাকে আপনি তো এইভাবে বের করবেন, রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করবেন। কথা কি আপনি বোঝেন নাই? আর আপনার তো মান দেওয়ার সময় এমন মান দেবে যাতে পূর্ণ সংখ্যায় আসে, কারণ ফ্র্যাকশন আসলে তো আপনার ক্যালকুলেটর দিচ্ছে না। টাইপ 4 ডান লেখেন।
আচ্ছা, তাহলে এখন এত সুন্দর একটা ক্লাস নিলাম, বড় ভাই হিসেবে তো ছোট ভাই বোনদের কাছে একটা আবদার আছে। কিচ্ছু না, সবাই তো ছবি তুললা দিছেন, আমি একটা ছবি তুললা মানে আমার গ্রুপে একটা পোস্ট দেবো রাহাত জব মেতে। আজকের ক্লাসটা কেমন লাগছে ওই গ্রুপে একটু কমেন্টস করে দিয়েন ছবিটার নিচে, এলে ভাই আর একটু উপকার হবে। কথা বলছেন, আপনারা তো বুঝছেনই, আপনাকে ভাই ব্যবসা ছাড়া কিছু বোঝে না। এটা কি এতদিনে বুঝছেন না যে রাহাত ভাই ম্যাথ খুব ভালো পড়ায়, কথা সত্য, পাশাপাশি সে ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আমি আজকের ক্লাসের একটা ছবি তুলতে বলছি, এইরকম একটা ছবি আমি একটু পর আমার রাহাত জব ম্যাথে পোস্ট করব। অনুগ্রহপূর্বক আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই শুধু ওই পোস্টের একটু কমেন্টসটা জানায়। এই কমেন্টসগুলো একটু করলে আরো 8-10 জন আমার দ্বারা ভর্তি হবে, এইটাই আমার লাভ। কথা কি বুঝছেন ভাইয়া? একদম ফ্রাঙ্কলি স্পিকিং, সোজাসুজি বললাম। আর ক্লাসগুলো আমি চেষ্টা করি ভালো নেওয়ার জন্য। আগামী ক্লাস আরো দুর্দান্ত হবে, কারণ আগামী ক্লাসে টাইপ পাসটা একটু আজকে দেখেন কোন জিনিস টাইপ পাসে আপনার জন্য আমি রাখছি। এই জিনিস অনেক বড় বড় করে করছেন, বৃত্ত আর রম্বসের ম্যাথ, এগুলো আমি এরকম পিথাগোরাসের উপপাদ্যতে মুখে মুখে করাবো। কথা কি বুঝছেন? খেলা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, সবাই একটু কমেন্টস করেন ফুল ক্লাস ডান হয়েছে কিনা। ক্লাস কেমন লাগছে কেউ কিচ্ছু লিখবেন না, আমি ছবিটা আমার রাহাত জব মেতে দেবো, ওখানে সবাই একটু কমেন্টস করে জানেন আজকের ক্লাস কেমন হয়েছে। কথা কি বুঝতে পারছেন? যে এই কয়জন জানান কমেন্টস করে। আচ্ছা, মূলদ সংখ্যার একজন একটা কোশ্চেন করছে, ভাই আমি আজকে মূলদে না যাই, আগামী ক্লাসটা নেই, আমি আরো অনেকগুলো রিভিউ ক্লাস নেবো ইনশাআল্লাহ। আমাদের সিলেবাস বেশি দিন লাগবে না শেষ করতে। আর প্রশ্নটা গ্রুপে দিয়ে রাখেন, প্রশ্নটা গ্রুপে দিয়ে রাখেন, সবাই একটু লেখেন ফুল ক্লাস ডান হয়েছে নাকি। ওই যে মূলদ নিয়ে যে প্রশ্ন করছেন একটু গ্রুপে পোস্ট দিয়ে রাখেন। আর আপনাদের আমি সিলেবাস ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ মারে রাখে, এবং অনেক আগে সিলেবাস শেষ হবে, অনেক কিছু করার প্ল্যান আছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি, আর ক্লাস কেমন হয়েছে। আজকে এই জায়গায় লেখার দরকার নাই। আগামী ক্লাসও সবাই লাইভ করবেন, আগামী ক্লাস আরো মজার ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।